নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকে আমি আপনাদেরকে লেখক অনির্বাণ চৌধুরীর ইচ্ছে পূরণ এই গল্পটি পাঠ করে শোনাতে চলেছি। আমরা তাহলে শুনি। তা মশায়ের নিবাস কোথায়? কাছাকাছি। কোন পাড়া? পলাশডাঙ্গা। সে তো বেশ দূর পথ। বামুনপাড়া ছাড়িয়ে বড় পুকুর পেরিয়ে তারপর ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গাকে ডান হাতে রেখে পাক্কা 2 মাইল পথ গেলে নেউলিয়ার জঙ্গল। সেই জঙ্গল টপকালে তবে না পলাশডাঙ্গা। কি ঠিক চিনেছি তো? হ্যাঁ, একটাও পলাশ গাছ নেই, তবু পলাশডাঙ্গা। খেয়াল করেছেন? ঠিক। গল্পটা নিশ্চয়ই জানেন না। সে না জানারই কথা। আপনার জন্ম হতে তখনও দেরি আছে বেশ খানিক। আমাদের প্রজন্মের ঠোঁটের ওপর সবে বাদামি লতা গুলমোড়া ডালাপালা মেলতে শুরু করেছে আর কি। সেসব দিনে তো আজকের এই পলাশডাঙ্গা একেবারে ধু ধু মাঠ। নেউলিয়া পার হয়ে এমন বসতি যে গড়ে উঠতে পারে তা ছিল ভাবনার অতীত। এমন গিজগিজে মানুষ ছিল না তো। পরাণ গঙ্গোপাধ্যায়ের লাশ পাওয়া গেছিল এই মাঠে। আরে খুন মশাই, খুন। কোল্ড ব্লাডেড মার্ডার। চকচকে প্রাণবন্ত একটা ছেলে, মাথায় দিন বদলের ভূত। সেই সময় এসবের খুব হিড়িক ছিল। নিঃশেষে প্রাণ যে করিবে দান। স্বাধীনতা সংগ্রামের সময় দেখেননি? তেরে ইতিহাস পড়ার প্র্যাকটিস না থাকলে আপনার অবশ্য জানার কথা নয়। আর সে পরাণ গঙ্গোপাধ্যায়ের বয়সই বা কতটুকু? 22 কি বড় জোর 23। আপনাদেরই আশেপাশে। গ্রামের লোকজন বেশ মুচড়ে পড়ল। আসলে চাষা ভুসো মজুর টজুর নিয়েই তো কাজ ছিল তার। এসব কাজে বেশ একটা ভগবান ভগবান ইমেজ তৈরি হয়। নেহাত সেই আমলে রাজ্জু ভাইয়া অমর রহে কিংবা জব তক চাঁদ সুরজ রহেগা এরা ঠিকমতো বাজার দখল করতে পারেনি, তাই নির্বিঘ্নে বডি পুড়িয়ে ফেলা গেল। আসলে বাংলা ভাষা তখনও বেশ ফ্রন্ট ফুটেই খেলছিল কিনা। সে যাই হোক, সেই পরাণের লাশ থেকেই পলাশ। তারপর কি করে যেন ধীরে ধীরে মাঠটার নাম পলাশডাঙ্গা হয়ে গেল। তখন কিন্তু পলাশের এমন প্রশ্নাতীত কৌলিন্য ছিল না। শিমুল, কৃষ্ণচূড়া সব প্রায় এক ব্র্যাকেটেই পড়তো। এখন তো পলাশ বাকিদের অনেক পেছনে ফেলে দিয়েছে। নানা রকম ভ্যারিয়েন্টও তো বের করে ফেলেছে। হলুদ, সাদা। তাদের যশ প্রতিপত্তিও নাকি ওপরের দিকে। এ সবই আসলে মানুষের সঙ্গে বেশি গা ঘেঁষাঘেঁষি করার ফল, বুঝলেন? আপনাদের পাড়ার নাম যখন পলাশ, তখন দিন না খান কত পলাশ লাগিয়ে। জমির তো আর অভাব নেই। কি আরে মশাই, আমি তখন থেকে নাগাড়ে বকে যাচ্ছি আর আপনি তো দিব্যি মনোসিলেবালে চালিয়ে দিচ্ছেন। আপনাকে বিরক্ত করছি না তো? না না, তার মানে আপনার বলাটা তেমন আসে না। আমার কাকার মতো। আমি আবার কথা বলতে একবার শুরু করলে আর থামতেই পারি না। তাই ভেবেছিলাম কথা সাহিত্যিক হব। তা নেউলিয়ার জঙ্গলের এমন নামের কারণ জানেন তো? না। জঙ্গল ভর্তি নেউল। তাতে অবশ্য সাপে বড়ই হয়েছে। আশেপাশের গ্রামে সাপের উপদ্রব কম। অহিনকুল সম্পর্কের কথা শুনেছেন তো? মুখে মুখে যেটা সাপে নেউলে। আপনাদের পাড়ায় সাপের উৎপাত কেমন? শুনেছি কম। পরাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও বামুন পাড়ার কয়েকজনের এমনই অহিনকুল ব্যাপারটা ছিল। লোকটাও বেঘরে প্রাণ দিল, আর যাদের সঙ্গে দা কুড়ুল তারা ছিটকে গেল দূরে দূরে। আচ্ছা আচ্ছা, আমার কথা সাহিত্যিক হওয়ার এপিসোডটা তো শুনতে চাইলেন না? বলুন না, বলুন। তাহলে শুনুন। খুব ইচ্ছে ছিল জানেন, সাহিত্যিক হব, বেশ নামডাক হবে, দিদার সই বিলোবো। আমার স্পেশালাইজেশন কিন্তু ছিল ভূত। ভয় দেখাবে, ঘাড় মটকাবে, রক্ত চুষে খাবে একটা হাড় হিম করা বাতাবরণ।
শরীরের সব লোম খাড়া, ঘড়ির টিকটিক আওয়াজে সাসপেন্স, আর ভিলেনের জায়গায় ভূত। ব্যাস, কেল্লা ফতে। প্রচুর হোমওয়ার্কও করেছিলাম। ভূতেদের বিভিন্ন শ্রেণীর স্বভাব, চরিত্র, আকার প্রকার, আহার, বাসস্থান, ভূতেদের মধ্যেও কিন্তু শ্রেণীভেদ, শ্রেণীশত্রু, এসব দিব্যি বেঁচে মরতে আছে। আসলে মানুষের ইমিডিয়েট পরের স্টেপটাই তো হ্যাংওভার কাটাতে পারেনি। কত রকম যে আছে কি বলবো আপনাকে। মেছো ভূত, কেছো ভূত, মামদো, হুমদো, ব্রহ্মদত্তী, শাঁকচুন্নি, আরো কত রকম ভূত। বেশ জানেন দেখছি। কি বলেন মশাই, জানবো না? আমি না জানলে জানবে এটাকে আপনি? তা ঠিক। সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি ভূত প্রেত রাক্ষস খোক্ষসদের সঙ্গে ঘর করে। সন্ধে হলেই রাঙা ঠাকুমার কোলের কাছটাতে গিয়ে বসতাম, সব ভাই বোন মিলে, ছোট কাকাও। তারও গা থেকে ছোটবেলার গন্ধ যায়নি তখনও। দুনিয়ার ভূত পেতনিরাও এসে জড়ো হতো নিঃসারে, সরসর করে দেওয়াল বেয়ে ওঠানামা শুরু করতো। বেশ টের পেতাম। একজন আরেকজনকে জাপটে ধরতাম। আলো বলতে তো একটা মৃতপ্রায় টিমটিমে কুপি। বাড়িতে দুটো মাত্র হ্যারিকেন, তারা বড়দের কাছ থেকে ছোটদের কাছে অবধি পৌঁছতো না। গল্প শেষে পড়াশোনা শুরু হলে একটা পাওয়া যেত। ঘিরে বসতাম সবাই। ভয় যে কি লোভনীয় বস্তু টের পেতাম প্রতি রাতে, হাড়ে হাড়ে। গল্প শেষ হলে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, জপতে জপতে বাথরুমে যেতাম। একজন ভেতরে আর বাকিরা বাইরে। তারস্বরে কোরাস, ভেতরে যে আছে তার যাতে দাঁত লেগে না যায়। বাহ, দারুণ তো। ওই শুনে ভূতও পালাতো, তাই তো? আলবাত। তারপরেও কি কম সময় কাটিয়েছি তেনাদের সঙ্গে। বিভূতিভূষণ, শরদিন্দু, এরা সবাই মিলে জাদু কলম খুলে আহ্বান করলেন। ভয়ানক সব ভূতেরা সুযোগ বুঝে সুরুত করে ঢুকে পড়লো মানুষের ঘরে, দৌরাত্ম্য শুরু করলো মহানন্দে। কত যে নিরীহ লোকের প্রাণ নিল, কতজনের রক্ত শুষে খেলো, ঘিলুও। তারপর সাহেবদের দেশের ডাকুলা, সেও কি কম পড়েছি। বাংলা অনুবাদ, ধারালো গজদাঁত, সামনের লোকের ঘাড়ে ঢুকিয়ে দিচ্ছে শটান, চোঁ করে টেনে নিচ্ছে রক্ত। ব্যাস, সামনের লোকও ড্রাকুলা। আমিও মনে মনে হাত পাকিয়ে ফেললাম। বেশ কয়েকটা প্লটও এসে গেল মাথায়, ভয়াল ভয়ঙ্কর সব খুনে ভূতদের গল্প। তাহলে করলেন আবাহন? আর কি বলবো মশাই, কপাল মন্দ। শীর্ষেন্দুবাবু দলে দলে ভালো ভূতেদের সঙ্গে আলাপ করিয়ে দিতে থাকলেন। মায়া মমতা আবেগে ভরপুর। মানবিক আর উপকারী সব ভূতেরা হই হই করে মানুষের কল্যাণকল্পে লেগে পড়ল। আমি একটু হোঁচট খেলাম, ওই বোমকে গেলাম আর কি। ভাবনারা খাত বদলাতে শুরু করলো। সত্যি তো, ভূতেরা শুধুই ভিলেন কেন হবে? হিরো না হোক, একটা ভদ্রসভ্য সাইড রোল তো অন্তত পাওয়া উচিত। কিন্তু ততদিনে আমার তো ওয়ান ট্র্যাক মাইন্ড। ভূত মানেই হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ভূতেরা ভালো হতে পারে মানতে পারলেন না তাহলে? আরে থা কেন, মেনে তো নিলাম, একেবারে 16 আনা সহমত। কিন্তু ভূতেদের ভালো করে তোলার কাজটা কিন্তু বেশ কঠিন, সবাই পারে না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আজও, সফল হয়নি হয়তো, তবে নিশ্চয়ই কোনোদিন হব, এ বিশ্বাস আমার আছে। শুভেচ্ছা রইল। ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু এই যে এতক্ষণ ধরে বকর বকর করে যাচ্ছি, আপনার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম দৈপায়ন। বাহ, তা পদবিটা? বন্দ্যোপাধ্যায়। বাড়ুজ্জে? তাহলে তো অরিজিনালি বামুন পাড়া, দেবলুলাল বাড়ুজ্জের নাতনি? না না, আমার দাদুর নাম ঈশ্বর হরিদাস বন্দ্যোপাধ্যায়। দাদুর নাম শুনে চোখ গোল গোল করে ফেললেন যে? খুব পরিচিত লোক তো, তাই। আচ্ছা আচ্ছা, আজ তাহলে উঠি। রাত হলো, অনেকটা পথ ফিরতে হবে, নতুন জায়গা। ঠিক, রাত বিরেতে অচেনা জায়গায় পথে পথে ঘোরাটা কোনো কাজের কথা নয়। তা আপনি এখন থাকেন কোথায়? কলকাতা। কলকাতা পুলিশে একটা চাকরি করি। আপনার নামটা কিন্তু জানা হয়নি।
পরমেশ গঙ্গোপাধ্যায়, এককালে সরকারি স্কুলে ইংরেজি পড়াতাম, নিবাস বামুনপাড়া। আচ্ছা, সাবধানে যাবেন। বয়স হয়েছে আপনার, একটু এগিয়ে দেব? তার দরকার হবে না ধন্যবাদ, রাস্তার পাশের প্রতিটা ঘাস আমায় চেনে। কতদিনের বাস। আপনি সাবধানে যাবেন, একটু দেখে শুনে, কেমন? আসলে নতুন জায়গা তো। আর ওই নেউলিয়ার জঙ্গলের ঠিক আগে আগে রাস্তার ওপর ডান হাতে 3টে বেল গাছ পাবেন, ওই জায়গাটা একটু সজাগ থাকবেন। কেন? আসলে এখন তো নেউল কমে গেছে, তাই ওই জায়গাটায় সাপখোপের বড় উৎপাত। ধন্যবাদ। 25 মিনিট পর। আহা, কি মিষ্টি ফুরফুরে হাওয়া! চাঁদের নরম আলো আশেপাশের ঘন সবুজে পিছলে যাচ্ছে। মায়াবী নৈঃশব্দ, প্রাণ ঠান্ডা হয়ে গেল। গ্রাম দেশে বড় আরাম। সেই ক্লাস 2তে এসেছিলাম, আর এই ভদ্রলোকের সঙ্গে কথা বলেও খুব আরাম হলো। বেশ মিশুকে মানুষ। আমার যে কথা বলাটা কবে একটু ভদ্রস্থ হবে, তবু উনি আড্ডাটা জমিয়ে ফেললেন। কেমন নিজের আক্ষেপের কথা, অপ্রাপ্তির কথা বলে ফেললেন অকপট। সরল সোজা মানুষ। ওর উপকারী ভূতের সৃষ্টির স্বপ্ন সফল হোক। কেমন সাপ থেকে সাবধান করলেন। একদম ঠিক বলেছেন, বেশিরভাগ সাপই তো নকটার্নাল। নিজের সঙ্গে কথা বলতে বলতে হেঁটে চলে দৈপায়ন। এই তো সেই বেলগাছের সারি। যাওয়ার সময় কেন যে চোখে পড়েনি, কিন্তু হাওয়ার জোরটা হঠাৎ বেড়ে গেল কি? হ্যাঁ, তাই তো, বেলগাছগুলো নুয়ে পড়েছে। চাঁদের আলো সুইচ অফ করে দিল কে যেন। সাপ থাকলে দেখতে পাবো না তো। সামনে ওই আবছায়া মূর্তিটা কোথা থেকে এলো? এদিকেই তো আসছে, কেমন হাওয়ায় ভেসে ভেসে। বড্ড অন্ধকার। বাহ, কি সুন্দর চেহারা! আমারই এজ গ্রুপ। পেটের কাছে অমন চাপ চাপ লাল কেন? তো মোহন হাসি, চোখে মনি নেই। ভূত, ভূত! জ্ঞান হারিয়ে ফেলার আগে দৈপায়ন পেছন থেকে একটা সাংঘাতিক ধাক্কা অনুভব করে। শরীরটা উড়ে গিয়ে পড়ে অনেক দূরে। কথোপকথনটা আর শোনা হয় না তার। মুখের গ্রাস কেড়ে নিলি পরম, অনেক হিসেব মিটিয়ে নেওয়ার ছিল। ভুলে যাও ছোট কাকা, ওর তো কোনো দোষ নেই। ওর নেই, ওর বংশের আছে। হরিদাস কাকা তো ক্ষমা চেয়ে নিয়েছে তোমার কাছে, ক্ষমা করে দাও। তুমি ওরকম আগে আগে চলে যাওয়ায় আমরা চোখে অন্ধকার দেখেছিলাম। ওর বাবা মার চোখ অন্ধকার করে দিও না, ওদের তো কোনো দোষ নেই। ক্ষমায় আমার কোনো কালেই বিশ্বাস নেই। আগে ছিল না, এখন বিশ্বাস আসতেও তো পারে। চিরন্তন বলে কিছু হয় কি বলো? তোমার বাঁ কাঁধে কখনো পইতে দেখিনি আমরা, কিন্তু সেই তো ব্রহ্মদত্তি হিসেবে বেলগাছে কোয়ার্টার অ্যালার্ট হলেও। তাছাড়া তুমি ওকে মারতেও পারতে না। যে লোক এত লোকের ভালো করতে চায়, সে কি কখনো প্রাণ নিতে পারে? মারামারি, খুনোখুনি এসব মানুষের জন্যই থাক না ছোট কাকা। আমরা ভূতেরা ভালো থাকি। চলো, আমরা দুজন মিলে ওকে ওর পলাশডাঙ্গার বাড়িতে পৌঁছে দিই। জানলা গলিয়ে বিছানায় শুইয়ে দেবো। অত দূর গিয়ে পড়েছে, বড্ড লেগেছে ছেলেটার। পরদিন সকাল। অনেক বেলায় ঘুম ভাঙে দৈপায়নের। সারা শরীরে অসহ্য ব্যথা। গতকালের কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা মনে পড়ে। জিগসা পাজল মেলানোর চেষ্টা শুরু হয়। বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প সঙ্গে নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।